হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, তো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোথায় মেনশন করা আছে? আর্টিকেল 4-এর মধ্যে, পার্ট 4-এর মধ্যে, আর্টিকেল 36 to 51-এর মধ্যে। আর্টিকেল 36 to 51-এর মধ্যে আমরা দেখতে পাই ডিপিএসপি পার্ট 4। এটা হচ্ছে পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন. It is enumerated in Part 4 of the Constitution. Article 36 to 51 tells us about DPSP. The idea is borrowed from the Irish Constitution of 1937. তো DPSP যে আইডিয়াটা আমরা কোত্থেকে বড় করলাম? from the Constitution of Ireland. আয়ারল্যান্ড থেকে আমরা বড় করলাম। ঠিক আছে, আয়ারল্যান্ডের কনস্টিটিউশনটা 1937-এ তৈরি করা হয়েছিল। আর আয়ারল্যান্ড কিন্তু এই ডিপিএসপির কনসেপ্টটাকে ডিরেক্টলি কপি করে কার থেকে? স্পেনিশ কনস্টিটিউশন থেকে, স্পেন থেকে। ঠিক আছে, আয়ারল্যান্ড কোত্থেকে কপি করে? স্পেন থেকে। ঠিক আছে, দ্য ফ্রেজ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ডিনোটস দ্য আইডিয়ালস অফ দ্য স্টেট শুড কিপ ইন মাইন্ড হোয়াইল ফর্মুলেটিং পলিসিজ অ্যান্ড ইনঅ্যাক্টিং লস। তো ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির অর্থ হচ্ছে দিজ আর দ্য আইডিয়ালস দ্যাট দ্য স্টেট শুড কিপ ইন মাইন্ড হোয়াইল ফর্মুলেটিং এ লস অর ইনঅ্যাক্টিং এ লস। ঠিক আছে, কোনো একটা ল তৈরি করার সময় বা পলিসি তৈরি করার সময় ডিরেক্টিভ প্রিন্সিপালসগুলো আমাদের স্টেটের বা আমাদের গভর্নমেন্টের মাথায় রাখতে হয়, যে এই টপিকগুলোকে মাথায় রেখে আমাদের লটাকে ফর্মুলেট করতে হবে বা পলিসিটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, The directive principles resemble the instrument of instructions enumerated in the Government of India Act 1935. তো আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেগুলো আছে সেগুলো অনেকটাই কার সাথে রিজাম্বল করে, অনেকটা কার মতো মিলে। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মধ্যে একটা আর্টিকেল ছিল ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস করে। ঠিক আছে, ওইখানেও সেম জিনিসগুলোই মেনশন করা ছিল। এক্স্যাক্টলি সেম না, কিছু কিছু এর মধ্যে কিছু কিছু জিনিস ছিল বা টপিক ছিল যেগুলো ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনসের মধ্যে মেনশন করা ছিল। ঠিক আছে, তো ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন আমরা কোথায় দেখতে পাই? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এ। দে এম্বডি দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট। তো আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালসগুলো কী করে? সেগুলো আমাদের স্টেটের ওয়েলফেয়ারের জন্য ভাবে, আমাদের স্টেটের সিটিজেনের ওয়েলফেয়ারের জন্য ভাবে। ঠিক আছে, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল আর নন জাস্টিসিয়েবল ইন নেচার। তারা নন জাস্টিসিয়েবল আনলাইক ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটসে কী হয়েছিল? ফান্ডামেন্টাল রাইটসগুলো ছিল জাস্টিসিয়েবল, মানে ইফ আওয়ার ফান্ডামেন্টাল রাইটস আর ভায়োলেটেড উই ডিরেক্টলি ক্যান গো টু সুপ্রিম কোর্ট। ঠিক আছে, বাট ইন কেস অফ ডিরেক্টিভ প্রিন্সিপালস উই কান্ট গো টু সুপ্রিম কোর্ট ইফ আওয়ার ডিরেক্টিভ প্রিন্সিপালস আর ভায়োলেটেড। ঠিক আছে, তো গভর্নমেন্ট আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালসগুলোকে যদি না মানে আমরা সুপ্রিম কোর্টের হেল্প নিতে পারি না। ঠিক আছে, কেন পারি না বলছি। দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস দো নন জাস্টিসিয়েবল ইন নেচার হেল্প দ্য কোর্টস ইন এক্সামাইনিং অ্যান্ড ডিটারমাইনিং দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য ল। তো যদিও ডিরেক্টিভ প্রিন্সিপালসগুলো জাস্টিসিয়েবল না, তারপরেও এগুলো কোর্টকে হেল্প করে ডিটারমাইন করতে বা এক্সামাইন করতে যে আমাদের যে লগুলো ফর্মুলেশন হচ্ছে এগুলো ভ্যালিড কি না। ঠিক আছে, দেখো এখন ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যেগুলো আছে, যেগুলো গভর্নমেন্টকে নির্দেশ দেয় যে তোমরা সিটিজেনের ওয়েলফেয়ারের ক্ষেত্রে বা স্টেটের ওয়েলফেয়ারের ক্ষেত্রে এই কাজগুলো তোমরা করো। ঠিক আছে, এগুলো কাকে নির্দেশ দেয়? আমাদের স্টেটকে নির্দেশ দেয়, ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি এইগুলো স্টেটের ডিউটি টুয়ার্ডস দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবার দেখো কোনো সময় এমনও হতে পারে যে আমাদের স্টেটের কাছে ফান্ড নেই, হ্যাঁ, ফান্ডের শর্টেজ আছে। ঠিক আছে, তো ওই ফান্ডের শর্টেজ যখন থাকে তখন আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপালসগুলোকে মেনটেন করা স্টেটের জন্য অসুবিধাজনক হয়ে পড়তো। ঠিক আছে, যদি ফান্ড না থাকে তো কিছু কিছু ডিরেক্টিভ প্রিন্সিপালস এমন আছে যেগুলো ব্যয় সাপেক্ষ। হ্যাঁ, স্টেটের কাছে টাকা থাকলে বা ফান্ড থাকলে স্টেট বা গভর্নমেন্ট সেই কাজগুলো সিটিজেনের জন্য করতে পারবে, যদি টাকা না থাকে সেই কাজগুলো করা সম্ভব নয়। ঠিক আছে, তো এই কারণে ডিরেক্টিভ প্রিন্সিপালসগুলোকে কী করা হয়েছে?
ডিরেক্টিভ প্রিন্সিপাল নন জাস্টিসিয়েবল করা হয়েছে, ঠিক আছে। যে যদি কথার কথা যদি স্টেটের কাছে এখন ফান্ড না থাকে আর স্টেট যদি কোনো একটা ডিরেক্টিভ প্রিন্সিপাল যদি না মানতে পারে, তো তুমি কি করবে, তুমি গিয়ে সুপ্রিম কোর্টের কাছে চলে যাবে। এবার সুপ্রিম কোর্টের কাছে চলে যাবে তো স্টেট এখানে ফেসে যাবে, গভর্নমেন্ট এখানে ফেসে যাবে, ঠিক আছে। তো এই কারণে ডিরেক্টিভ প্রিন্সিপালসগুলোকে নন জাস্টিসিয়েবল নেচার এ আমাদের পার্ট 4-এর মধ্যে ঢোকানো হয়েছে, ঠিক আছে। DPSP does not constitute limitations upon legislative or executive functions. ডিপিএসপিগুলো আমাদের লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ফাংশনসের উপরে কোনো রকম লিমিটেশন ইম্পোজ করে না, ঠিক আছে, বা কোনো রকমভাবে আমাদের লেজিসলেটিভ বা এক্সিকিউটিভের কাজকে রেস্ট্রিক্ট করে না। আচ্ছা, এরপর আমরা দেখছি আর্টিকেল 36। দিস ডিফাইন্স দ্য টার্ম স্টেট। আর্টিকেল 36 কী বলছে, এটা আমাদের স্টেটকে ডিফাইন করে। ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমরা আর্টিকেল 12-এ দেখতে পেয়েছিলাম, ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে আমরা আর্টিকেল 12-এ দেখতে পেয়েছিলাম যে আমাদের স্টেটকে ডেফিনেশনটাকে দেওয়া হয়েছে। তো একই স্টেটের ডেফিনেশন আমাদের আর্টিকেল 36-এ কিন্তু আবার দেওয়া হয়েছে, ঠিক আছে। আর্টিকেল 37 কি বলছে, ইট শেল বি দ্য ডিউটি অফ দ্য স্টেট, এটা স্টেটের ডিউটি টু ইনক্লুড ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল ইন দেয়ার পলিসি। ডিপিএসপির মধ্যে যে প্রিন্সিপালসগুলো বা ডিরেক্টিভসগুলো দেওয়া হয়েছে সেই ডিরেক্টিভসগুলোকে যেন পলিসির মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়। তো আর্টিকেল 37 সেই কথাটাই বলছে। কাকে বলছে, আমাদের স্টেটকে বলছে বা গভর্নমেন্টকে বলছে। আচ্ছা, আমাদের যে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তো এইগুলোকে আমরা বেসিক্যালি 3টা পার্টে ডিভাইড করি, ঠিক আছে। সোশিয়ালিস্টিক ডিপিএসপি, গান্ধিয়ান ডিপিএসপি, লিবারেল ডিপিএসপি, ঠিক আছে। তো সোশিয়ালিস্টিক ডিপিএসপির আন্ডারে কতগুলো ডিপিএসপি আসে, গান্ধিয়ান কনসেপ্টের উপরেও আসে, আবার লিবারেল ডিপিএসপি কয়েকটা ডিপিএসপি এমন আছে যেগুলো লিবারেল ডিপিএসপি, ঠিক আছে। তো সোশ্যালিস্টিক অ্যান্ড লিবারেল যে কনসেপ্টগুলো সেগুলো আমরা আগে দেখেছিলাম। তো আজকে আমরা এগুলো নিয়ে ডিসকাস করব না, যে সোশিয়ালিস্টিক প্যাটার্নটা কী, লিবারেল প্যাটার্নটা কী, ঠিক আছে। আচ্ছা, তো আমি 1 by 1 ডিপিএসপিগুলো সবগুলো পড়ছি। আর্টিকেল 36, আর্টিকেল 37 আমরা দেখতে পেলাম। এবার দেখছি আর্টিকেল 38। আর্টিকেল 38 কী বলে দেখি, ক্রিয়েট এ সোশ্যাল অর্ডার অফ দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, ঠিক আছে। তো আর্টিকেল 38 কী করছে, আর্টিকেল 38(1) কী করছে, ক্রিয়েট এ সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, যেন পিপলের ওয়েলফেয়ারের ক্ষেত্রে গভর্নমেন্টের কাজগুলো বা স্টেটের কাজগুলো, স্টেটের পলিসিগুলো এমনই হওয়া উচিত যেগুলো পিপলের ওয়েলফেয়ারের কথা চিন্তা করে আর সোশ্যাল অর্ডার মানে তার সোশ্যাল স্ট্যাটাসকে প্রমোশনের কথা চিন্তা করে, ঠিক আছে। বাস সোশ্যাল অর্ডার বা সোশ্যাল স্ট্যাটাসকে মাথায় রেখে যেন সে তার আপলিফটমেন্ট হয়, পিপলের ওয়েলফেয়ার যেন এমনই হয় যেন তার সোশ্যাল স্ট্যাটাসটা আপলিফটমেন্ট হয়, ঠিক আছে। স্টেট টু মিনিমাইজ ইনইকুয়ালিটিস ইন ইনকাম, দেখো স্টেট টু মিনিমাইজ, স্টেটের চেষ্টা করা উচিত যে ইনইকুয়ালিটিস ইন ইনকাম, সিটিজেনদের মধ্যে যে ইনকামের যেন ইনইকুয়ালিটিটা যতটা সম্ভব মিনিমাইজ করা যায়। ইন্ডিয়াতে এখন এই কনসেপ্টটা একদমই ফলো করা হয় না। একজন বিজনেসম্যান আছে যার কাছে থাউজেন্ডস অফ ক্রোর টাকা আছে, আবার ইন্ডিয়াতে এমনও আছে যার কাছে 1000 টাকাও নেই, তার ব্যাঙ্ক ব্যালেন্স 1000 টাকাও নেই। তো এই ধরনের ইনইকুয়ালিটি ইন্ডিয়ার মধ্যে আছে, বাট আমাদের স্টেট বা আমাদের ডিপিএসপির মধ্যে কিন্তু এটা নির্দেশ দেওয়া হয়েছে যে এই জিনিসটা যেন দূরীকরণ করা যায়, যতটা সম্ভব মিনিমাইজ করা যায়, ঠিক আছে। টু এলিমিনেট ইনইকুয়ালিটিস ইন স্ট্যাটাস, ঠিক আছে, ধনী গরিব বা ডিফারেন্ট সেকশন অফ পিপলের মধ্যে যেন ইনইকুয়ালিটি অফ স্ট্যাটাসটাকে মিনিমাইজ করতে পারি। তো এই জিনিসটাকে কোথায় মেনশন করা আছে, আর্টিকেল 38(2)-তে, বোঝা যাচ্ছে। তো 38(1) কী বলছে, প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল। তো আমাদের গভর্নমেন্টের পলিসিগুলো এমনই হওয়া উচিত যেগুলো পিপলের ওয়েলফেয়ারের কথা চিন্তা করে। আবার এটাও বলা হয়েছে যে মিনিমাইজ ইনইকুয়ালিটিস ইন ইনকাম টু এলিমিনেট ইনইকুয়ালিটিস ইন স্ট্যাটাস, ঠিক আছে। ইনকামের ইনইকুয়ালিটিকে মিনিমাইজ করার কথা বলা হয়েছে, সোশ্যাল স্ট্যাটাসের ইনইকুয়ালিটিটা যেটা আমাদের ইন্ডিয়াতে আছে সেটাকে মিনিমাইজ করার কথা বলা হয়েছে। তো এইগুলো, এই যে সোশিয়ালিস্টিক ডিপিএসপিটা আছে এখানে, এটা কিন্তু ইন্ডিয়াতে একদমই মানা হচ্ছে না, কোনোভাবেই মানা হচ্ছে না। এটা
বলতে হয়। আচ্ছা, এরপর আমরা দেখছি আর্টিকেল 39 কি বলছে। আর্টিকেল 39-এ অনেকগুলো সেকশন আছে, দেখো ওয়ান বাই ওয়ান আমরা সবগুলো দেখি। লাইভলিহুড ফর অল, ঠিক আছে, এখানে আর্টিকেল 39A-তে কী বলছে, লাইভলিহুড ফর অল, সবার জন্য জীবিকার ব্যবস্থা যেন করে গভর্নমেন্ট বা স্টেট, সবার জন্য তারা যেন তাদের সংসার খুব ইজিলি তারা পালতে পারে বা তাদের ফ্যামিলিকে পালতে পারে, সেই জন্য তাদের লাইভলিহুড যেন গভর্নমেন্ট প্রোভাইড করে, সেই কথাই বলে। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস ফর কমন গুডস, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, ঠিক আছে, রিসোর্সের যেগুলো গভর্নমেন্ট বা স্টেট সিটিজেনদের প্রোভাইড করবে সেগুলো যেন ইকুইটেবল হয়, সেই ডিস্ট্রিবিউশনটা যেন ইকুইটেবল হয়। কথার অর্থ হচ্ছে আমাদের সবাইকে সমানভাবে যেন ডিস্ট্রিবিউট করা হয়। কথার কথা, একটা ফ্যামিলিতে 5 জন লোক আছে, আর একটা ফ্যামিলিতে 3 জন লোক আছে। এবার দুটো ফ্যামিলিতেই কি আমি সমানভাবে রেশন প্রোভাইড করব? না, যেই ফ্যামিলিতে লোক কম সেখানে কম রেশন ডিস্ট্রিবিউট করব, যেই ফ্যামিলিতে লোক বেশি সেখানে বেশি রেশন ডিস্ট্রিবিউট করব। এটাই হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। আর যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হতো, তো আমি ইররেসপেক্টিভ অফ মেম্বার্স অফ দোজ ফ্যামিলিজ আমি কী করতাম, দুজনকেই ধরো কথার কথা 5 কেজি করে চাল দিয়ে দিতাম, বা 5 কেজি করে আমি রেশন দিয়ে দিতাম, ঠিক আছে। বাট এখানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছে, মানে যেই ফ্যামিলিতে লোক কম সেখানে কম রিসোর্স ডিস্ট্রিবিউট করো, যেই ফ্যামিলিতে লোক বেশি সেখানে বেশি রিসোর্স ডিস্ট্রিবিউট করো, ঠিক আছে। সি, আর্টিকেল 39-এর সিটা কী বলছে, প্রিভেন্ট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, হ্যাঁ, সম্পত্তি যেন কনসেন্ট্রেশন হয়ে না থাকে। লাইক আমাদের ইন্ডিয়াতে অনেক ধনী ব্যক্তিরা আছে যাদের কাছে অলমোস্ট ধরতে পারো 30-40% ওয়েলথ তাদের কাছেই ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে। তো এই কনসেন্ট্রেশনটা যেন না হয়, তো এই যে ডিপিএসপিটা আছে এটাও কিন্তু আমাদের ইন্ডিয়াতে ফলো করা হয় না, ঠিক আছে। তো এটা সোশিয়ালিস্টিক কনসেপ্টের মধ্যে এই জিনিসগুলো আসে। ইকুয়াল পে টু ম্যান অ্যান্ড ওমেন, যখন ম্যান এবং ওমেন কোনো একটা ইন্ডাস্ট্রিতে বা কোনো একটা জায়গাতে একই কাজ করে, তখন তাদেরকে যেন পেমেন্টটাও ইকুয়াল করা হয়। হেলথ অফ ওয়ার্কার্স অ্যান্ড চিলড্রেন্স নট অ্যাবিউজড, ঠিক আছে, ওয়ার্কার্সদের হেলথের কথাও ভাবতে হয়, আবার চিলড্রেন নট অ্যাবিউজড, যেন চিলড্রেনদের অ্যাবিউজ না করা হয়। তো এই জিনিসগুলো 39-এর আন্ডারে ইতে মেনশন করা আছে। হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ঠিক আছে, চিলড্রেনদের ডেভেলপমেন্ট যেন হেলদি হয়, এটাকেও মেনশন করা হয়েছে আর্টিকেল 39-এ। তো এই জিনিসটা, এই যে সাব আর্টিকেলটা, তো এটাকে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশনের মধ্যে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখি আমরা আর্টিকেল 39A, 39 ক্যাপিটাল এ কী বলা হয়েছে, ইকুয়াল জাস্টিস ফ্রি লিগাল এইড, ঠিক আছে, ইকুয়াল জাস্টিস ফ্রি লিগাল এইড, তো সবার জন্য জাস্টিসটা যেন ইকুয়াল হয়, আবার তোমার যখন প্রয়োজন পড়বে তোমার যেন ফ্রি লিগাল এইড দেওয়া হয়, মানে তোমার জন্য যেন ফ্রিতে উকিল ধার্য করা হয় বা উকিল তোমার জন্য ফ্রিতে দেওয়া হয়, ঠিক আছে, গভর্নমেন্টের তরফ থেকে। দেখো এরপর দেখছি আমরা 39-এর পরে আসছে কি 40। তো আর্টিকেল 39-এর পরে দেখো এখানে 41 আসছে, তার মাঝে আছে 40টা আবার কিন্তু আসছে গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে। তো গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল 40। তো আর্টিকেল 40 কী পড়ে, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, ঠিক আছে, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। তো গ্রাউন্ড লেভেলে গিয়ে আমাদের যে ভিলেজ পঞ্চায়েত থাকে সেই ভিলেজ পঞ্চায়েতের ব্যাপারে মেনশন করা আছে আর্টিকেল 40-তে, এবং তার কনস্ট্রাকশন, তার কম্পোজিশন, এগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করা হয়েছে আর্টিকেল 40-তে, ঠিক আছে। তারপর আমরা চলে আসছি আবার আর্টিকেল 41-এ, যেটা আবার সোশ্যালিস্টিক প্যাটার্নে আসছে, প্রোভাইড রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে। এটা রাইট টু ওয়ার্ক, এটা সিটিজেনদের রাইট টু ওয়ার্ক প্রোভাইড করে, সিটিজেনদের এডুকেশনের রাইট প্রোভাইড করে, এবং পাবলিক অ্যাসিস্ট্যান্স এবং সরকারি সহযোগিতা প্রোভাইড করে, ঠিক আছে। আর্টিকেল 42 আমরা দেখতে পাচ্ছি হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক, ঠিক আছে। তুমি তোমার সিটিজেনদের ওয়ার্ক তো দেবে, বাট সেই ওয়ার্কটা যেন হিউম্যান কন্ডিশন হয়, এমন কন্ডিশন না হয় যেন সে কাজ করতে করতে তার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তো এমন কাজটাকে তার এমনভাবেই তাকে কাজটা দেওয়া হবে যেন
তার কন্ডিশনটা হিউম্যান কন্ডিশন হয়। যদি কোনো কঠিন কাজ করতে হয় তাহলে তার কাজের পরিমাণটা কমিয়ে দাও, ঠিক আছে। তো এমন কাজটাকে তখন তুমি ওয়ার্কারদের কাজ দেবে, তখন কাজটা এমনই হওয়া উচিত যেগুলো হিউম্যান হয়, মানবিক হয়, অমানবিক কাজ যেন না হয়। আবার ম্যাটারনিটি প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে বা মাদের ক্ষেত্রে ম্যাটারনিটি রিলিফের কথাও বলা হয়েছে। যখন কোনো ওমেন প্রেগনেন্ট হবে তখন তাকে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে আর্টিকেল 42-তে। দেখো আর্টিকেল 43, সোশ্যাল অ্যান্ড কালচারাল অপরচুনিটি ফর ওয়ার্কার, ঠিক আছে। ওয়ার্কারদের সোশ্যাল অ্যান্ড কালচার অপরচুনিটি ফর ওয়ার্কারদের জন্য তার সোশ্যাল এবং কালচারের যে অপরচুনিটি সেটা যেন প্রোভাইড করা হয়। ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ, তার যেন লাইফটা একটা ডিসেন্ট স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। ডিসেন্ট স্ট্যান্ডার্ড কথার অর্থ হচ্ছে তুমি তোমার ওয়ার্কারদের কাজটা এমনই দেওয়া উচিত যেন সে তার লাইফটাকে সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড অফ লাইফ সে মেনটেন করতে পারে। কথার কথা একটা বড় সিটিতে তার খরচা বেশি হবে, সেখানে যেন তাকে পেমেন্টটা বেশি করা হয় বা ওয়েজেসটা বেশি দেওয়া হয়। আবার একটা ছোট সিটিতে যেখানে তার খরচা কম সেখানে তাকে কিন্তু কম ওয়েজেস বা কম পেমেন্ট করলেও চলে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি আর্টিকেল 43। এখানে দেখো আর্টিকেল 43-তে আরেকটা কনসেপ্ট আসে যেটা গান্ধিয়ান প্রিন্সিপাল উপরে আসে, কটেজ ইন্ডাস্ট্রি। তো প্রমোশন অফ কটেজ ইন্ডাস্ট্রি, তো কটেজ ইন্ডাস্ট্রির যে প্রমোশনের ব্যাপারে কোথায় মেনশন করা আছে? আর্টিকেল 43-তে। আর্টিকেল 43-তে আমরা আরও জিনিস দেখতে পাই যেটা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়, যেটা একটা সোশিয়ালিস্টিক প্রিন্সিপাল। পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট, ঠিক আছে। কোনো ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টে ওয়ার্কার্সদের পার্টিসিপেশনের কথা বলা হয়েছে। ওয়ার্কার্সদের পার্টিসিপেশনের কথা বলা হয়েছে। সোশ্যালিস্টিক প্যাটার্নে এমনও বলা হয় যে ওয়ার্কারদের ডিরেক্টলি প্রফিটের অংশ দেওয়া কথা বলা হয়ে থাকে সোশ্যালিস্টিক প্যাটার্নে, ঠিক আছে। তো এখানে ওয়ার্কারদের জন্য কোম্পানির প্রফিট দেওয়ার কথা বলা হচ্ছে না, বাট কোম্পানির যে ম্যানেজমেন্ট, কোম্পানির কাজকর্ম কী করে চলতে পারে তার মধ্যে যেন ওয়ার্কারদের একটা পার্টিসিপেশন অধিকার দেওয়া হয়, ঠিক আছে। এই কথাটাই কিন্তু বলা হয়েছে আর্টিকেল 43A-তে, যেটা 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। তো আমরা এরপর আরেকটা পয়েন্ট আছে আর্টিকেল 43B, যেটা আবার আসে কোথায়? গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে, ঠিক আছে। তো আর্টিকেল 43 আমাদের কোঅপারেটিভ সোসাইটি এস্টাবলিশ করার রাইটসটা দেয়, ঠিক আছে। কোঅপারেটিভ সোসাইটি তৈরি করার রাইটসটা দেয়, ঠিক আছে। কোঅপারেটিভ সোসাইটি কী জিনিস সেটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। তারপর আমাদের আসছে আর্টিকেল 44। তো আর্টিকেল 44টা আসছে আবার লিবারেল ডিপিএসপি কনসেপ্টের মধ্যে। এখানে দেখো আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে। আর্টিকেল 44 আমাদের বলে যে ইউনিফর্ম সিভিল কোড, ইন্ডিয়াতে বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন ধরনের লজ আছে, ঠিক আছে। তো আর্টিকেল 44 কি বলে? ইউনিফর্ম সিভিল কোডের কথা বলে যে সকল ধর্মের জন্য সেম ল হওয়া উচিত, সেম লয়ের উপরে সবগুলো ধর্মের চলা উচিত। লাইক একটা বিবাহের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে বা অ্যাডপশনের ক্ষেত্রে, ঠিক আছে। হিন্দু ধর্মে এক ধরনের ল আছে, আবার মুসলিম ধর্মে আরেক ধরনের ল আছে। তো যদিও 2019-এ বা 2020-তে একটা বিল পাস হয় যেখানে ট্রিপল তালাকটাকে তুলে দেওয়া হয়, ট্রিপল তালাক যে কনসেপ্টটা আছে সেটাকে তুলে দেওয়া হয়, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব পরে, তো ডিটেলসটা আমরা এখন আলোচনা করছি না। তো ইউনিফর্ম সিভিল কোড কথার অর্থ হচ্ছে এটাই যে সকল ধর্মের জন্য তার পার্সোনাল যে ল বা সিভিল লটা যেন সেম থাকে, ঠিক আছে। এরপর আমরা দেখছি আর্টিকেল 45। আর্টিকেল 45 কি বলছে? প্রভিশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন টিল দ্য এজ অফ 14 ইয়ার্স, ঠিক আছে। এটা 86th অ্যামেন্ডমেন্ট 2002-তে অ্যাড করা হয় যে সকল আপ টু 14 ইয়ার্স এজ পর্যন্ত বাচ্চাদের জন্য যেন এডুকেশনটাকে কম্পালসারি করা হয় এবং ফ্রিতে এডুকেশনটা প্রোভাইড করা হয়।
তারপর আমরা দেখছি আর্টিকেল 46। আর্টিকেল 46 কি বলে? এসসি এবং এসটি বা ইকোনমিক্যালি উইকার সেকশন বা পিছিয়ে পড়া বর্গ বা পিছিয়ে পড়া যে জাতি ইন্ডিয়াতে প্রিভিল করছে এখনও, তো সেই জাতিটার প্রমোশনের জন্য বলা হয়েছে আর্টিকেল 46-এ। আর্টিকেল 47 দেখো, আর্টিকেল 47-এ বলা হয়েছে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। পাবলিকের মানে সিটিজেনের যে পুষ্টি বা নিউট্রিশন এবং তার স্বাস্থ্য, এগুলো নিয়ে যেন চিন্তা করে গভর্নমেন্ট, এই ব্যাপারটা মেনশন করা হয়েছে 47-এ। লাইক গভর্নমেন্টের আর্টিকেল 47-এর যে কনসেপ্ট আর গভর্নমেন্ট কোথায় কোথায় অ্যাপ্লাই করে, ধরো ভ্যাকসিনেশনের ক্ষেত্রে করোনার সময় আমরা দেখতে পেয়েছি গভর্নমেন্ট ফ্রিতে আমাদের ভ্যাকসিন দিয়েছে। হ্যাঁ, তো এই ডিরেক্টিভগুলো গভর্নমেন্ট কোত্থেকে পায়? গভর্নমেন্ট ডিরেক্টিভ প্রিন্সিপালস থেকে পায় যে ফ্রিতে আমাদের এই সুবিধাটা দেওয়া হোক বা বা ফ্রিতে আমাদের এই ভ্যাকসিনটা দেওয়া হোক। সে এই কনসেপ্টটা গভর্নমেন্ট কোত্থেকে পায়? আর্টিকেল 47 থেকে। তারপর দেখো আর্টিকেল 47-এ আরেকটা কনসেপ্ট আছে যেটা গান্ধিয়ান প্রিন্সিপাল, যে গান্ধী যেই প্রিন্সিপাল কিছু ফলো করতেন তার মধ্যে এই জিনিসগুলো আছে। প্রহিবিশন অফ লিকার অ্যান্ড ইনটক্সিকেটিং ড্রাগস। ঠিক আছে, মানে মদ বা যে কোনো রকমের ইনটক্সিকেটিং ড্রাগস যেগুলো আছে, কোকেন, ব্রাউন সুগার বা বিভিন্ন ধরনের যেগুলো আছে, সেগুলো যেন কমপ্লিটলি প্রহিবিট করা হয়, এটা বলা হয়েছে আর্টিকেল 47-এ। কিন্তু আমাদের গভর্নমেন্ট এই ডিরেক্টিভ প্রিন্সিপালসটাকে ফলো করে না। আমাদের মদের বিক্রি, লিকারের বিক্রি হচ্ছে বা সিগারেট, বিড়ি এগুলোরও বিক্রি হচ্ছে এবং এগুলো লিগাল। ঠিক আছে, লিগাল করা হয়েছে। তো এই প্রিন্সিপালটা কিন্তু মানে মানা হচ্ছে না আমাদের ইন্ডিয়ান সিস্টেমে। তারপর দেখো আর্টিকেল 48 কি বলে। দেখো আর্টিকেল 48 কি বলে। আচ্ছা, আর্টিকেল 48 বলছে যে অর্গানাইজেশন, দেখো এখানে লিবারেলের মধ্যে অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, এগ্রিকালচারের প্রমোশন এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি প্রমোশন, এগুলোর ব্যাপারে কথা বললে আর্টিকেল 48। আবার আর্টিকেল 48-এ এটাও বলা হয়েছে যে প্রহিবিট স্লাফটার অ্যান্ড অফ কাউজ অ্যান্ড ড্রাফট ক্যাটেল। ঠিক আছে, গরুর যে স্লাফটার হয়, গরুর যে ইয়ে হয়, সেটাকে যেন বন্ধ করা হয়, এটা আর্টিকেল 48-এ বলা হয়েছে। বা অন্যান্য ক্যাটেলের যে স্লাফটার হয় সেগুলো বন্ধ করার কথা বলা হয়েছে আর্টিকেল 48-এ। আবার আর্টিকেল 48A এটাকে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইনক্লুড করা হয়েছে। এটা বলে যে সেফগার্ড ফরেস্ট, হ্যাঁ, অ্যান্ড ওয়াইল্ড লাইফ, বন এবং বন্যজন্তুদের যেন সেফগার্ড করা হয়, এটা আর্টিকেল 48A-তে মেনশন করা হয়েছে। এটা আমরা 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দেখতে পাই। আর্টিকেল 49 বলে যে প্রিজার্ভ মনুমেন্টস অ্যান্ড হিস্টোরিক্যাল ইন্টারেস্টস। ঠিক আছে, গভর্নমেন্টকে নির্দেশ দেয় যে তোমরা আমাদের যে কালচার বা আমাদের যে মনুমেন্টস বা হিস্টোরিক্যাল ইন্টারেস্ট যেগুলো আছে, সেগুলোকে যেন প্রিজার্ভ করা হয়, প্রোটেক্ট করা হয়। ঠিক আছে, আমাদের তাজমহল, আমাদের এমন অনেকগুলো টেম্পল, অনেকগুলো প্যালেস, অনেকগুলো জিনিস আমরা দেখতে পাই যেগুলো আমাদের দেশে এখনও প্রিজার্ভ করা হচ্ছে। তো এই প্রিজার্ভ করার জন্য বা প্রোটেক্ট করার জন্য যে প্রিন্সিপালটা, সেটা আমাদের কোথায় মেনশন করা হচ্ছে? আর্টিকেল 49-এ। দেখো এরপর হচ্ছে আর্টিকেল 50, সেপারেট জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। আর্টিকেল 50-তে বলা হয়েছে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করা হোক। জুডিশিয়ারি যেন এক্সিকিউটিভের উপর ডিপেন্ডেন্ট না থাকে, জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করা হোক। ঠিক আছে, জুডিশিয়ারি যেন এক্সিকিউটিভের প্রতি বায়াসড না থাকে, তার জন্য জুডিশিয়ারিকে টোটালি ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে, যে তুমি তোমার মতো করে ভার্ডিক্ট দাও, তোমার মতো করে তুমি কোর্ট পরিচালনা করো, কোর্টের কাজকে পরিচালনা করো। তো আর্টিকেল 51-এ বলা হয়েছে প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। হ্যাঁ, আন্তর্জাতিক শান্তি এবং সিকিউরিটি যেন মেনটেন করে, এটা আমাদের স্টেটের বা গভর্নমেন্টের কাজ। আর্টিকেল 51-এ বলা হয়েছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটিকে যেন প্রমোট করা হয় বা ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি যেন মেনটেন করা হয়। তো এখন আমরা দেখব ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আমরা পার্ট 4A-তে দেখতে পাই, যেটা
একটাই আর্টিকেল পার্ট 4A-তে একটাই আর্টিকেল আছে, দ্যাট ইজ 51A। আর্টিকেল 51A-তে আমরা ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে পাই, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কি? ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে সেই ডিউটিগুলো যেগুলো সিটিজেনের ডিউটি বা কর্তব্য, যেগুলো আমাদের নেশনের প্রতি বা কান্ট্রির প্রতি সিটিজেনদের ডিউটি, ঠিক আছে। দ্য ফান্ডামেন্টাল ডিউটিস আর ডিউটিস of the citizen towards nation, ঠিক আছে। these are the duties of the citizen towards our nation. The original constitution contained only the fundamental rights and not the fundamental duties. তো অরিজিনাল কনস্টিটিউশনে শুধু ফান্ডামেন্টাল রাইটস ছিল, বাট কোনো রকম কোনো ডিউটি ছিল না। ইন দ্য ইয়ার 1976 দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য সিটিজেন্স ওয়ার অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। তো এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে 1976-এ অ্যাড করা হয়, ঠিক আছে। ইন 2002 ওয়ান মোর ফান্ডামেন্টাল ডিউটি ওয়াজ অ্যাডেড। তো 2002-তে আরও একটা ফান্ডামেন্টাল ডিউটি ওই আর্টিকেল 51A-তে অ্যাড করা হয়। দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ USSR, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আমরা কোত্থেকে বড়ো করি? USSR, ঠিক আছে, মানে রাশিয়া থেকে, সোভিয়েত রাশিয়া থেকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে বড়ো করি। ফান্ডামেন্টাল রাইটসগুলো আমরা কোত্থেকে পাই? US থেকে ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আমরা পাই USSR থেকে, ঠিক আছে। আর আজকেই আমরা দেখলাম যে ডিরেক্টিভ প্রিন্সিপালসগুলো আমরা কোত্থেকে পাই? আয়ারল্যান্ড থেকে। None of the constitutions of major democratic countries like USA, Canada, France, Germany, Australia and so on specifically contain a list of duties of citizen, ঠিক আছে। কোনো দেশেই লাইক USA, কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া এই ধরনের মেজর ডেমোক্রেটিক কান্ট্রিজগুলোর মধ্যেও কিন্তু আমরা ফান্ডামেন্টাল ডিউটিসের জন্য আলাদা করে কোনো আর্টিকেল বা কোনো পার্ট দেখতে পাই না ওই সকল দেশের কনস্টিটিউশনের মধ্যে, ঠিক আছে। জাপানিজ কনস্টিটিউশন ইজ পারহ্যাপস দ্য অনলি ডেমোক্রেটিক কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড হুইচ কন্টেন্স এ লিস্ট অফ ডিউটিস অফ সিটিজেন, ঠিক আছে। একমাত্র জাপানিজ কনস্টিটিউশনে আমরা এই প্রভিশনটা বা এই ফান্ডামেন্টাল ডিউটির জন্য আলাদা একটা সেকশন দেখতে পাই কনস্টিটিউশনে, ঠিক আছে, জাপানিজ কনস্টিটিউশনে। স্বর্ণ সিং কমিটি, তো আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো অ্যাড করা হয় কনস্টিটিউশনের মধ্যে, তো এটা কোন কমিটির রিকমেন্ডেশনে করা হয়? স্বর্ণ সিং কমিটির রিকমেন্ডেশনে। ইন দ্য ইয়ার 1976 দ্য কংগ্রেস পার্টি সেট আপ দ্য স্বর্ণ সিং কমিটি টু মেক রিকমেন্ডেশনস অ্যাবাউট ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে। The committee recommended the inclusion of separate chapter on fundamental duty in the constitution. তো এই কমিটি, স্বর্ণ সিং কমিটি বেসিক্যালি সেপারেট চ্যাপ্টারের জন্য একটা রিকমেন্ডেশন জানায় ওই তদানীন্তনকালের যে গভর্নমেন্ট ছিল, কংগ্রেস গভর্নমেন্ট, ওই গভর্নমেন্টের কাছে, ঠিক আছে। দ্য কংগ্রেস গভর্নমেন্ট অ্যাট সেন্টার অ্যাকসেপ্টেড দিস রিকমেন্ডেশন। কংগ্রেস গভর্নমেন্ট তখন এই কমিটির রিকমেন্ডেশনগুলোকে অ্যাকসেপ্ট করে অ্যান্ড enacted the 42nd Constitutional Amendment Act 1976 এবং 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে কিন্তু অ্যাড করা হয় আমাদের কনস্টিটিউশনে। দ্য অ্যামেন্ডমেন্ট অ্যাডেড এ নিউ পার্ট, নেমলি পার্ট 4A to the Constitution. This new part consists of only one article, that is Article 51A. তো এই 51A এর মধ্যেই সবগুলো ডিউটিস মেনশন করা আছে, which for the first time specified a code of 10 fundamental duties of the citizens. Certain recommendations of the committee were not accepted by the Congress party, like in the inclusion of duty to pay taxes as a fundamental duty. তো ওই সময় ফান্ডামেন্টাল ডিউটি, ট্যাক্স, সিটিজেনদের ট্যাক্স পে করার যে ব্যাপারটা, সেটাকে ফান্ডামেন্টাল ডিউটির আওতায় আনা রিকমেন্ডেশন দিয়েছিল স্বর্ণ সিং কমিটি, বাট কংগ্রেস কমিটি এটাকে রিজেক্ট করে যে ট্যাক্স পে করার যে ব্যাপারটা, এটাকে ফান্ডামেন্টাল ডিউটির চ্যাপ্টারে আনার প্রয়োজন নেই। আচ্ছা, তো আমরা একবার ফান্ডামেন্টাল ডিউটিগুলো এবার দেখি। দেখো, এতে কী দেওয়া আছে? টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ইটস আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশনস, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড দ্য অ্যানথেম, ঠিক আছে। তো আমাদের কনস্টিটিউশনকে মান্য করার ডিউটির কথা বলা হয়েছে,
তার আইডিয়ালসগুলোকে মানার ডিউটির কথা বলা হয়েছে, তার কনস্টিটিউশনের আন্ডারে যে ইনস্টিটিউশনসগুলো আছে সেই ইনস্টিটিউশনসগুলোকে মেনে চলার যে ডিউটি তার কথা বলা হয়েছে। ঠিক আছে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে মানার কথা বলা হয়েছে, আমাদের ন্যাশনাল অ্যান্থেমকে মানার কথা, রেসপেক্ট করার কথা বলা হয়েছে। ঠিক আছে, বিতে টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়ালস দ্যাট ইন্সপায়ার্ড দ্য ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম। আমাদের ন্যাশনাল স্ট্রাগলের জন্য যে আইডিয়ালগুলো বা ইন্সপায়ার করেছিল, বা যেই কনসেপ্টগুলো ইন্সপায়ার করেছিল আমাদের ফোর ফাদার্সদের ফর দ্য ন্যাশনাল স্ট্রাগল, এই নোবেল আইডিয়ালসদের জন্য আমরা ফলো করি, চেরিশ করি। ঠিক আছে, এটাই বলা হয়েছে পার্ট বি সেকশনটার মধ্যে। সিতে কি বলা হয়েছে, টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সোভারেন্টি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। সোভারেন্টি মানে সার্বভৌমত্ব, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি মানে ঐক্য, একতা। ঠিক আছে, এইগুলোকে যেন আমরা আপহোল্ড করি, প্রোটেক্ট করি, এটাই বলা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে। টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস হোয়েন কল্ড আপন টু ডু সো। কান্ট্রিকে ডিফেন্ড করা এবং প্রয়োজনে যদি আমাদেরকে ডাকা হয় তাহলে যেন আমরা ন্যাশনাল সার্ভিসে এগিয়ে যাই, সেটাই তার সেই ডিউটির কথা বলা হয়েছে। টু প্রমোট হারমোনি অ্যান্ড স্পিরিট অফ কমন ব্রাদারহুড। ঠিক আছে, আমরা প্রিএম্বলের মধ্যে ফ্র্যাটার্নিটি একটা ওয়ার্ড পাই, ফ্র্যাটার্নিটি, যার মানে হচ্ছে ব্রাদারহুড। তো এই ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে আমাদের কমন ব্রাদারহুডের প্রমোশনের কথা বলা হয়েছে। ভ্রাতৃত্ববোধ যেন আমরা প্রমোট করি, ভ্রাতৃত্ববোধ যেন গড়ে তুলতে হেল্প করি জনগণের মধ্যে। এটা আমাদের প্রত্যেক সিটিজেনেরই ডিউটি হওয়া উচিত। অ্যামংস্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ট্রান্সেন্ডিং রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক এবং রিজিয়নাল অর সেকশনাল ডাইভার্সিটিজ, ইরেসপেক্টিভ অফ রিজিয়নাল ডাইভার্সিটি, লিঙ্গুইস্টিক, রিজিয়নাল অর সেকশনাল ডাইভার্সিটিজ, আমাদের সবার মধ্যেই এই ভ্রাতৃত্ববোধটাকে প্রমোট করার কথা বলা হয়েছে এখানে। টু ভ্যালিউ অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ দ্য কান্ট্রি কম্পোজিট কালচার, আমাদের দেশের যে কম্পোজিট কালচার, যে ডাইভার্সিটি, কালচারাল ডাইভার্সিটি, সেই কালচারটাকে, সেই হেরিটেজটাকে যেন আমরা প্রিজার্ভ করি, সংরক্ষণ করি এবং মর্যাদা দিই, সেটার কথাই বলা হয়েছে। ঠিক আছে, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাশনাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, লেকস, রিভার্স, ওয়াইল্ড লাইফ অ্যান্ড টু হ্যাভ কম্প্যাশন ফর লিভিং ক্রিয়েচার্স। ঠিক আছে, তো আমরা আমাদের ফরেস্ট, লেকস, রিভার্স, ওয়াইল্ড লাইফ বা জীবন্ত যে সকল ক্রিয়েচার আছে সবগুলোকে যেন আমরা প্রোটেক্ট করি এবং তাদের ইমপ্রুভমেন্ট এবং তাদের আপলিফমেন্টের কথা যেন আমরা ভাবি। কোনোরকমভাবে আমরা যেন ফরেস্টকে ধ্বংস করার কথা না ভাবি, বা লেকসগুলোকে নষ্ট করার কথা, বা রিভার্সগুলোকে নষ্ট করার কথা না ভাবি। ঠিক আছে, টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম। ঠিক আছে, কি বলা হয়েছে দেখো এখানে, টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, তো আমাদের সায়েন্টিফিক চিন্তাভাবনা করার কথা বলা হয়েছে এবং মানবিক চিন্তাভাবনা করার কথা বলা হয়েছে। আমাদের ইনকোয়ারি করার বা জানার জিজ্ঞাসা করার আমাদের স্পিরিটটা তৈরি করতে হবে, এবং ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম। ঠিক আছে, এবং রিফর্ম করার মানে পরিবর্তনের করার জন্য আমাদের যে ইনকোয়ারি করা, সেটার ডিউটির কথা বলা হয়েছে। ঠিক আছে, আমাদের ইনকোয়ারি করা উচিত এবং রিফর্মের জন্য চেষ্টা করা উচিত। টু সেফগার্ড পাবলিক প্রপার্টি, সরকারি যে প্রপার্টি আছে সেটাকে আমরা সংরক্ষণের কথা বলা হয়েছে, এবং অ্যাবজিউর ভায়োলেন্স বা হিংসাকে আমরা বর্জন করার কথা বলা হয়েছে। ঠিক আছে, টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্স ইন অল স্ফেয়ার্স অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি সো দ্যাট দ্য নেশন কনস্ট্যান্টলি রাইজেস টু হায়ার লেভেলস অফ এন্ডিভার অ্যান্ড অ্যাচিভমেন্ট। ঠিক আছে, দেখো কি বলা হয়েছে এখানে, আমাদের নিজের যে পার্সোনাল স্কিল বা আমাদের পার্সোনাল স্কিল, ইন্ডিভিজুয়াল স্কিল বা সমষ্টিগতভাবে আমাদের যে স্কিল, সেটাকে আরও বেটার করার কথা বলা হয়েছে। বিকজ এই আমাদের স্কিলগুলোই কিন্তু কিসে হেল্প করে, আমাদের নেশনের যে লেভেল সেটাকে আরও উপরে নিয়ে যায়। ঠিক আছে, আমাদের নেশনের যে সম্মান সেটাকে আরও উপরে নিয়ে যায়। ঠিক আছে, তো আমাদের ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে আমাদের স্কিল বা আমাদের যে এক্সিলেন্স, সেটাকে আমরা যেন আরও চেষ্টা করি যেন সেটা আরও ডেভেলপ করতে পারি, বেটার করতে পারি। টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন টু হিজ চাইল্ড অর ওয়ার্ড বিটুইন দ্য এজ অফ 6 and 14 years। ঠিক আছে,
তো এইটা বেসিক্যালি আমাদের স্টেট বলে আমাদের প্যারেন্টসদের যে তোমরা তোমাদের বাচ্চাদের যেন এডুকেশনটা প্রোভাইড করো, এডুকেশন তারা যেন অ্যাটলিস্ট 14 ইয়ার্স অফ এজ পর্যন্ত তারা বেসিক পার্লামেন্টারি এডুকেশনটা পেয়ে থাকে, তার জন্য তোমরা এশিওর করো। ঠিক আছে, এটা গভর্নমেন্ট বা স্টেট ডিরেক্ট করে কাদের, আমাদের বাচ্চাদের প্যারেন্টসদের। ঠিক আছে, এই যে ডিউটিটা এটা 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2002-তে অ্যাড করা হয়। Features of the fundamental duties. Unlike some fundamental rights which extend to all persons whether citizens or foreigners, ঠিক আছে, the fundamental duties are confined to citizens only. তো ফান্ডামেন্টাল রাইটসগুলো যেগুলো হয় সেগুলো কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস সিটিজেনদের জন্যও থাকে, আবার নন সিটিজেনদের জন্যও থাকে, বাট ফান্ডামেন্টাল ডিউটিস আর স্ট্রিক্টলি ফর সিটিজেন্স অনলি অ্যান্ড ডু নট এক্সটেন্ড টু ফরেনার্স। ঠিক আছে, ডিরেক্টিভ প্রিন্সিপালসের মতোই ফান্ডামেন্টাল ডিউটিস আর এরাও কিন্তু নন জাস্টিসেবল। ঠিক আছে, তুমি যদি কোনো একটা ডিউটি তোমার পালন নাও করো, তারপরও কিন্তু তোমার গভর্নমেন্ট বা যে কেউ তোমার এগেনস্টে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যেতে পারবে না যে তুমি তোমার ডিউটিটা কেন পালন করলে না। ঠিক আছে, বাট আমাদের সবারই উচিত যেন আমরা এই ডিউটিগুলো মেনে চলি, ডিউটিগুলো পালন করি, বিকজ আমরা যে ফান্ডামেন্টাল রাইটসগুলো এনজয় করি সেগুলো বিনিময়ে আমাদেরও কিছু ডিউটি আছে টুয়ার্ডস আওয়ার নেশন, যেই ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের দেওয়া হয়েছে। তো এই রাইটসগুলোর একটা কৃতজ্ঞতা স্বরূপ আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কিন্তু আমাদের মানা উচিত, পালন করে চলা উচিত। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ TCS মন্ত্রা। জয় হিন্দ, জয় ভারত।